আসসালামু আলাইকুম। এই অনলাইন জব কোচিং এর পক্ষ থেকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে প্রনাউন, দ্বিতীয় টিউটোরিয়াল। আপনারা জানেন গত ক্লাসে আমরা কি টাইপের প্রশ্ন হয়ে থাকে এবং পার্সোনাল প্রনাউন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব প্রনাউনের অন্যান্য ক্লাসিফিকেশন নিয়ে। এর কথা না বাড়িয়ে শুরু করি। ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউনটা হচ্ছে, সাধারণত ইন্টারোগেটিভ বলতে আমরা কি বুঝি? প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্স ব্যবহার করি। তাহলে ইন্টারোগেটিভ হু, হুইচ, হোয়াট এগুলো যেগুলো সাধারণত আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করি। এগুলো দেখতে পাচ্ছেন এখানে হু, হোয়াট, হুইচ এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। বা আসি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কি? ইচ, আইদার, নাইদার। ইচ, আইদার, নাইদার কয়টা? তিনটা খেয়াল রাখবেন। এগুলো হয়তো পরীক্ষা আসতে পারে, হয়তো আসতে পারে ইচের নিচে আন্ডারলাইন করে দিয়ে বলবে এটা কোন প্রনাউন। হ্যাঁ, নাইদার নিচে আন্ডারলাইন করে দিয়ে বলবে এটা কোন প্রনাউন। তাহলে আপনাকে মুখস্থ রাখতে হবে এটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন দিস, দ্যাট, দিস, দোস, সো, সাচ। এই চারটা বেশি দেখা যায়, দিস, দ্যাট, দিস, দোস। সেক্ষেত্রেও এগুলো মুখস্থ রাখতে হবে আপনাকে। বলা হবে যে দিস কোন প্রনাউন। রিলেটিভ প্রনাউন হু, হুইচ, হুম, হোয়াট। দেখেন এখানে একটা জিনিস, ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ দুই দুই প্রনাউনগুলো একই মনে হচ্ছে আপনার কাছে, তবে হ্যাঁ এটা একটা পার্থক্য আছে। মনে রাখবেন এগুলো ব্যবহার করা হয় প্রশ্ন করার ক্ষেত্রে, আর রিলেটিভ প্রনাউন ব্যবহার করা হয় দুইটা বাক্য অথবা দুইটা সেন্সকে অথবা দুইটা থিং, দুইটা বস্তুকে সংযুক্ত করে একটা অপরকে নির্দেশ করার জন্য। ওকে, আমরা বিস্তারিত যখন আলোচনা করব তখন ওখানে শিখবো। রিসিপ্রোকাল প্রনাউন ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই দুটো জিনিস মনে রাখবেন, রিসিপ্রোকাল প্রনাউন। আর রিফ্লেক্সিভ মাই সেলফ, সেলফ, সেলফ অর্থাৎ সেলফ যুক্ত অথবা সেলফস যুক্ত, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। অনেকবার এসেছে, হয়তো আপনাকে হার্শ সেলফ নিচে আন্ডারলাইন করে বলবে এটা কোন ধরনের প্রনাউন। ইনডেফিনিট প্রনাউন ওয়ান, এনি, সাম, সাচ, আরও অনেক রয়েছে, সেগুলো আমরা একটা বক্সের নিচে দেওয়া আছে, যখন আলোচনা করবো তখন দেখতে পাবেন। ইনডেফিনিট প্রনাউন অর্থ হচ্ছে এটা অনির্দিষ্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এটা একটু রিপিট করে আবার একটু দেখে নেবেন, তাহলে আপনাদের ভালো মনে থাকবে। তাহলে আমরা এখন দেখি একটু বিস্তারিত আলোচনা করব। আসি ইন্টারোগেটিভ প্রনাউন। আমরা বলেছি যে ইন্টারোগেটিভ প্রনাউন সাধারণত প্রশ্ন করার ক্ষেত্রে বা কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে দেখেন এক্সাম্পলটি দেখেন, হু ব্রোক দ্য গ্লাস। এখানে একটা প্রশ্ন করা হয়েছে, এখানে হুটা কোন প্রনাউন? তাহলে ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউন থেকে খুব কমই প্রশ্ন হয়, আপনারা জাস্ট মনে রাখবেন যে প্রশ্ন করার ক্ষেত্রে যে হু, হুইচ, হোয়াট এগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন থেকেও তেমন একটা প্রশ্ন করা হয় না, তবে দুই একটা জায়গা থেকে ডিস্ট্রিবিউটিভ দুই একটা রুলস আছে, সেগুলা থেকে প্রশ্ন আসে। ডিস্ট্রিবিউটিভ প্রনাউনটা সাধারণত কোনো একটা বস্তুকে আলাদা করে বোঝায়, কোনো একটা বস্তুকে আলাদা করে বোঝায়। আপনাকে এটাই মাইন্ডে রাখতে হবে যে কোনো একটা বস্তুকে আলাদা করে বোঝাবে। যেমন ইচ, ইচ অর্থ প্রত্যেকে, অর্থাৎ ইব্রি প্রত্যেকে, আইদার, নাইদার এগুলো দ্বারা প্রত্যেকটা আলাদা করে বোঝাবে। এখানে অনেকগুলা উদাহরণ আছে, আপনারা দেখে নেবেন। ইচ ক্যান ডু ইট, প্রত্যেকে এটা করতে পারে, এরকম। তাহলে আমি একটা এখানে নোট দিয়েছি, সেটা হচ্ছে ইচ, আইদার, নাইদার এগুলোর পজিটিভ কেস সাধারণত সিঙ্গুলার হয়, অর্থাৎ এগুলা দ্বারা আমরা আগেও পড়েছি রাইট ফ্রম ভার্বের রুলসে অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, যে ইচ, আইদার, নাইদার এগুলো হচ্ছে সাধারণত সিঙ্গুলার ভার্বও গ্রহণ করে এগুলো অনেক ক্ষেত্রে। তা এখানে পজিটিভ কেসের ক্ষেত্রে হিচ, হার, ইটস হয়। আর আইদার দ্বারা দুইটার প্রত্যেকটি এবং নাইদার দ্বারা কোনোটি নয়, অর্থাৎ দুজনের প্রত্যেককে বোঝালে এটা আইদার ব্যবহার করবো, দুজনের প্রত্যেকটি কোনোটাই নয় বোঝা হলে আমরা নাইদার ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন। করব ডেমনস্ট্রেটিভ প্রনাউন। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রনাউন থেকে অনেকবার প্রশ্ন হয়েছে, সেক্ষেত্রে দেখা যায় দিস, দ্যাট, দিসের নিচে আন্ডারলাইন করে বলা হয় এটা কোন প্রনাউন। সেক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সাম্পল, দিস ইজ মাই ফ্যান। এখানে দিসের নিচে আন্ডারলাইন করা আছে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রনাউন থেকে এই রুলস যেটা আছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হয়েই থাকে সচরাচর। এটা হচ্ছে তুলনা করার সময় এখানে লেখা আছে, তুলনা করার সময় দুটি নাউনের প্রথমটি পজিটিভ কেস হলে পরেরটিও পজিটিভ কেস হয়। দেখেন আমি এখানে দুটো উদাহরণ দিয়েছি। দ্য ক্লাইমেট অফ রংপুর ইজ লাইক দ্যাট অফ দিনাজপুর। এখানে যে দুটো উদাহরণ দেখেন এগুলো বিগত সালের প্রশ্ন আসলে। দ্য ক্লাইমেট অফ রংপুর, রংপুরের ক্লাইমেটের কথা বলতেছে এখানে, রংপুরের ক্লাইমেটটা দিনাজপুরের ক্লাইমেটের সাথে তুলনা করা হচ্ছে এখানে। ইজ লাইক এখানে তুলনা করা হচ্ছে। তো আমরা যখন এখানে বলা আছে যখন আপনি তুলনা করবেন তখন শুরুতে যেই পজিটিভ ব্যবহার করবেন, পজিটিভ কেস হলে পরেরটিও পজিটিভ কেস, এক্ষেত্রে দ্যাট অফ অথবা দোজ অফ। দেখেন দ্য ক্লাইমেট অফ রংপুর ইজ লাইক, এখানে দ্যাট অফ এর ব্যবহার আছে।
এখন কথা হচ্ছে আপনি কখন দ্যাট অফ বসাবেন আর কখন দোজ অফ বসাবেন, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এখানে দেখা গেছে পরীক্ষায় এখানে আন্ডারলাইন থাকে, দ্যাট অফ থাকে না বা দোজ অফ থাকে না, অথবা কারেক্ট আনসার করতে বললে এখানে দ্যাট অফ দোজ অফ দুটাই দেওয়া থাকে। তাহলে আমার সেক্ষেত্রে কোনটা হবে? তাহলে দ্যাট এবং দোজ, দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দ্যাট হচ্ছে কি দ্যাট অফ হচ্ছে সিঙ্গুলার এবং দোজ অফ হচ্ছে প্লুরাল। তাহলে আপনাকে সেক্ষেত্রে দেখতে হবে আপনি কী নিয়ে কথা বলতেছেন। এখানে দেখেন এক নম্বরে আপনি ক্লাইমেট নিয়ে কথা বলতেছেন, ক্লাইমেটটা তো প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে দ্যাট ব্যবহার করবেন, অর্থাৎ সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার, প্লুরালের সাথে প্লুরাল। দ্বিতীয় উদাহরণটা দেখেন, এখানে রোডস, চিটাগাংয়ের রোডস সম্পর্কে বলা হয়েছে, মানে রোডস অনেকগুলোর, তাহলে এর যুক্ত আছে প্লুরাল, সেক্ষেত্রে আপনি দোজ অফ ব্যবহার করবেন। তাহলে এখানে আমরা কী শিখলাম? এখানে শিখলাম এটা যে এই ধরনের তুলনা করার ক্ষেত্রে আমরা যখন পজিটিভ কেস ব্যবহার করবো তখন দ্যাট অফ অথবা দোজ অফ ব্যবহার করবো, দ্যাট অফ ব্যবহার করে সিঙ্গুলারের ক্ষেত্রে, দোজ অফ ব্যবহার করবো প্লুরাল ক্ষেত্রে। দেন আমরা দেখি রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন থেকে খুব একটা প্রশ্ন হয় না, তবে শুধুমাত্র ইচ আদার, ওয়ান অ্যানাদার, এটা আপনি মাথায় রাখবেন যে ইচ আদার, ওয়ান অ্যানাদার। তো ইচ আদার এগুলো দ্বারা আসলে পরস্পরকে সম্পর্ক বোঝায়, পরস্পর সম্পর্ক বোঝায়। শুধু এটা মাথায় রাখবেন যে ইচ আদার হচ্ছে দুইয়ের মধ্যে এবং ওয়ান অ্যানাদার হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে। অর্থাৎ যখন আমরা দুজনকে নিয়ে বলবো, এখানে একটা উদাহরণ দেখেন, এখানে 10 স্টুডেন্টস, তাহলে এখানে মানুষ কজন? 10 জন, দুইয়ের অধিক, সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয়েছে। এটা হয়তো দিতে পারে দ্য টু সিস্টার্স হেভ, এখানে দুজন, দুজনের মধ্যে ইচ আদার ব্যবহার করবেন, এতটুকু আপনাকে জানলে চলবে। আমি আগেও বলছি যে এখানে আমরা খুব একটা বিস্তারিত আলোচনা করতে আসিনি, সেখানে হচ্ছে আমরা জব রিলেটেড, জব পরীক্ষা যেগুলো এসে থাকে আমরা সেগুলো আলোচনা করব, অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। রিপ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ শুধু এটা মাথায় রাখেন যে এখানে কোনো একটা প্রোনাউনের সাথে যদি, পার্সোনাল প্রোনাউনের সাথে যদি সেলফ অথবা সেলফস যুক্ত থাকে, সেক্ষেত্রে এটা বুঝে নিতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখান থেকে দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে, একটা হচ্ছে একটা আন্ডারলাইন করে দিয়ে মাইসেলফের নিচে ধরেন আন্ডারলাইন করে দিলে বললো এটা কোন প্রোনাউন, তাহলে আপনাকে বুঝতে হবে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আর সেলফস কখন সেলফ হয় কখন সেলফস হয়, এটা যদি আমি বলি, সেলফ হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, সেলফস হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। এখন দেখেন মাই হচ্ছে মানুষ একজন, তাহলে সেলফ। হিম মানুষ একজন, সেলফ। ইউর একজন, দ্যাম কয়জন? একের অধিক, সেক্ষেত্রে সেলফস। আবার একের অধিক, সেজন্য সেলফস, অর্থাৎ প্লুরালে সেলফস আর সিঙ্গুলারে সেলফ ব্যবহার করা হয়। এই একটা থেকে প্রশ্ন হয়ে থাকে। দ্বিতীয়ত আরেকটা, এই জিনিসটা থেকে আমরা অনেকবার প্রশ্ন হয়েছে, যেমন অ্যাভেল, এক্সার্ট, অ্যাবসেন্স, প্রাইড, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর পরে প্রনাউন আসতে হলে সেটা রিপ্লেক্সিভ হয়ে আসে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, রিপ্লেক্সিভ মানে হচ্ছে সাবজেক্ট যাকে বোঝাবে এবং পরবর্তীতে সেই একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, মানে দুইটা প্রনাউনই একজনকে বোঝাবে না, আগে পরে যে প্রনাউনগুলো থাকবে দুটাই একজনকে বোঝাবে, একই ব্যক্তি হবে বা একই বস্তু হবে। তাহলে এখানে কি বলতে চাচ্ছে যে অ্যাভেল, এক্সাক্ট, অ্যাবসেন্ট, এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে এগুলোর পরে যে প্রনাউনটা আসবে সেটা অবশ্যই রিফ্লেক্সিভ আসবে। এখানে উদাহরণগুলো বিগত সালের প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছেন প্রাইডের পরে ইউরসেলফ, অ্যাভেল এর পরে দ্যামসেলভস, অর্থাৎ রিফ্লেক্সিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে আসি ইনডেফিনিট প্রনাউন। ইনডেফিনিট প্রনাউন সাধারণত আমরা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকি। ইনডেফিনিট প্রনাউন অনেকগুলা, এখানে বক্সের আছে ওয়ান, নান, নো, এনিবডি, সামওয়ান, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা। এগুলা একবার আপনারা সব বলে নেবেন যতটুকু মনে থাকে। এখান থেকেও প্রশ্ন হয়, সাধারণত একটা আন্ডারলাইন করে দেওয়া থাকবে, বলবে এটা কোন প্রনাউন, এর বেশি এখান থেকে আসলে প্রশ্ন হয় না। এখানে আমি যে নোটগুলো দিয়েছি সেটা একটু দেখি। ওয়ান অফ, এভরি ওয়ান অফ, এনি ওয়ান অফ, সাম ওয়ান অফ, এরপর প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, এটা থেকে অনেক প্রশ্ন হয়েছে, এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এখানে যে ফ্রেন্ডস অর্থাৎ নাউনটা ব্যবহার করেছে আমি সেটা প্লুরালে ব্যবহার করেছি এবং ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ নাউন প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। আপনি এই লাইনটা যদি মুখস্থ রাখেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এই টাইপের যতগুলো আসুক না কেন ওয়ান অফ দিয়ে, তখন আপনার মাথায় ঘুরবে যে আমাকে নাউনটা প্লুরাল করতে হবে আর ভার্বটা সিঙ্গুলার করতে হবে। মাঝে মাঝে এটা থেকে প্রশ্ন হয়ে থাকে, ওয়ান যদি কোনো একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কোনো একটা লাইনে ওয়ান যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এটার পজিটিভ কেস হবে ওয়ান্স। এটাও অনেকবার এসেছে, এখানে খালি স্থান থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে ওয়ান দেখলে এখানে ওয়ান্স বসাতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা।